স্যার 2D বিল্ডিং স্যার। আচ্ছা আচ্ছা। তো আমরা আর টেল অফ টু সিটিজের সামারি টামারি পরে একটু গতদিন মনে হয় শেষ করছি নাকি মোটামুটি কাহিনীটা। জি স্যার। হ্যাঁ, তোমরা এখন শেষ করেছো তো না কি অবস্থা সেটা বলো। হুম। জি স্যার। এখন ভালো করে পড়তে হবে কিন্তু তোমরা তো অলরেডি থার্ড ইয়ারে পরীক্ষা দিয়ে বুঝেছো নাকি। হুম। জি স্যার। জি স্যার। হুম। আর ফোর্থ ইয়ারের প্রশ্ন টশ্ন কি একটু দেখতেছো যারা পরীক্ষা দিছো তাদের দেখা হয় প্রশ্ন টশ্ন। কয়েকটা কোশ্চেন দেখেছিলাম স্যার। জি স্যার, কয়েকটা দেখেছিলাম প্রথম অবস্থাতে। হুম। তো ওগুলো একটু দেখবা যে অন্তত টেক্সট টেক্সট একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা তো আমি আগে থেকেই বলে আসছি। হয়তো আমরা দেখাচ্ছি এমন প্রশ্ন হবে সেটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে টেক্সটটা যদি জানা থাকে বা যে কোশ্চেন আনসারগুলো দেওয়া হচ্ছে ওগুলো যদি একটু বড় করে পড়ো তুমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে দিতে পারবা। কারণ ঘুরিয়ে ফিরিয়ে আনসার সব একই রকমের হয়। হ্যাঁ, আলোচনা যেমনই হোক না কেন, মানে কোশ্চেনটা যেমনই হোক, আলোচনার জায়গাটা কিন্তু একই রকমের হয়। তো সেই হিসেবে যদি টেক্সট সম্পর্কে ভালো ধারণা থাকে, ক্যারেক্টারাইজেশনগুলো যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু ভালো হবে। আর গল্পগুলো পড়লে এমনি ক্যারেক্টারগুলো চলে আসে, ঠিক আছে? তো ক্যারেক্টারাইজেশনগুলো এমনিতেই চলে আসে, ওটা আলাদা করে পড়ার কিছু নাই। তারপরও তোমাদের যে বইগুলো আছে, রামজি হোক সেন হোক, সেখান থেকে ডিটেল যে সামারিটা আছে তার সাথে আলাদা আলাদা করে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? হুম। আর তারপরে যে কোশ্চেন টোশ্চেনগুলো দিব ওগুলো একটু বড় করেই দিচ্ছি, ওগুলো একটু ভালো করে পড়বা এবং ওইগুলোই ভালো করে ধরে রাখবা, যাতে দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক কোশ্চেন করলেই ওগুলো আলোচনার মধ্যে নিয়ে আসা যায়। হুম। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা পোয়েট্রিটা শুরু করবো, তাই না? 20th সেঞ্চুরি পোয়েট্রি। জি স্যার। হ্যাঁ, সিলভিয়া প্ল্যাথের ওটা আমরা শুরু করব আজকে। একটু ভালো করে পড়াশোনা করো, বারবারই বলছি, কারণ তো বললাম যে তোমাদের পড়াশোনা দেখে আমারই ভয় লাগে যে ঠিক মতো পড়াশোনা হচ্ছে তো। আচ্ছা, এখানে দেখো, এটা হলে মোটামুটি 20th সেঞ্চুরি পোয়েট্রির আমাদের শেষ হবে। আর এখানে কি তোমাদের পড়া দেওয়া হয়েছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এটা দেওয়া হয়েছে শর্ট। আর জেন আয়ারটা পড়তে শুরু করতে বলছিলাম তাই না আমি তোমাদের? জি হ্যাঁ স্যার। স্যার। হুম, তাহলে এটা একটু জি দিই। স্যার। হুম। ওটার মনে হয় সামারি ইয়েটা দেওয়া হয়েছে। জেন আয়ার হ্যাঁ স্যার, আচ্ছা দিয়েছেন স্যার। দিয়েছি। হুম। জি স্যার। টেক্সটটাও দিয়েছি, সামারিটাও দিয়েছি, পড়ে থাকো। আর তোমাদের টিএস ইলিয়টের ব্রড কোশ্চেনগুলো হয়েছে, শর্টটাও হয়তো বা হয়েছে। টিএস ইলিয়ট, টিএস ইলিয়ট। ব্রিফে হয়তো আর কিছু বাকি আছে, ওটা ইয়ে করে আমি দিয়ে দিব, ওটা একটু পড়ে নিবা সব। আচ্ছা, তাহলে আমরা প্রথম কবিতাটি দিয়ে শুরু করি। হ্যাঁ, মর্নিং সং বাই সিলভিয়া প্ল্যাথ। মর্নিং সং, সিলভিয়া প্ল্যাথ। মেয়ে না ছেলে রাইটার হিসাবে? নাম শুনে কি মনে হয়? মেয়ে স্যার। মেয়ে। হুম।
হ্যাঁ মেয়ে, তাই না? বলছে দেখো সিলভিয়া প্ল্যাথ, আমি একটু দেখেছি 1739-এ তিনি জন্মগ্রহণ করেন, হ্যাঁ সরি 1792, 1932-তে জন্মগ্রহণ করেন আর 1963-তে মারা যান। কত বছর বাঁচেন? স্যার 30 বছরের মতো স্যার। হ্যাঁ 30 বছরের মতো, 30-31 বছর তিনি বাঁচেন। হ্যাঁ, তো তিনি হচ্ছেন সিলভিয়া প্ল্যাথ। তিনি জন্মগ্রহণ করেন বস্টনে, আমেরিকাতে। দেখো ম্যাসাচুসেটস টু অটো প্ল্যাথ, a German immigrant and professor of biology, and Aurelia Plath, an Austrian American teacher। তার মানে পরিবারটা খুব একটা খারাপ না নাকি? মোটামুটি একজন হচ্ছেন কি জার্মান প্রফেসর অফ বায়োলজি, আর একজন হচ্ছেন অস্ট্রিয়ান আমেরিকান টিচার। দ্য ডেথ অফ আর ফাদার ইন 1940, মানে 8 বছর যখন তার বয়স, তখন তার বাবা মারা যায়। বলছে হ্যাড আ লাস্টিং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন প্ল্যাথ, এটি একটু খেয়াল রাখতে হবে মেন্টাল ডেভেলপমেন্টে। বলছে অ্যান্ড লেটার বিকাম আ রিকারিং মোটিভ ইন হার পোয়েট্রি, পার্টিকুলারলি ইন দ্য আইকনিক পোয়েম ড্যাডি। ড্যাডি নামে একটা কবিতাও সে লেখে, হ্যাঁ ওকে। তারপর বলছে ম্যারিজ অ্যান্ড লাইফ ইন ইংল্যান্ড, মানে বিচিত্র তার লাইফ নাকি? আমেরিকান রাইটার, ইংল্যান্ডের সাথে বিয়ে। বলছে 1955, আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম স্মিথ কলেজ উইথ অনার্স, প্ল্যাথ রিসিভড আ ফুল ব্রাইট স্কলারশিপ টু স্টাডি অ্যান্ড নিউনহ্যাম কলেজ, ক্যামব্রিজ। এবং ইট ওয়াজ দেয়ার শি মেট অ্যান্ড ম্যারিড দ্য ইংলিশ পোয়েট টেড হিউজেস। মনে আছে টেড হিউজেসের কথা? জি স্যার, পাইক লিখেছিলেন। পাইক, তাই তো? হ্যাঁ, টেড হিউজের সাথে তার বিয়ে হয় 1956। দেয়ার ম্যারিজ ওয়াজ ইনিশিয়ালি আ ফ্রুটফুল লিটারি পার্টনারশিপ। হ্যাঁ, কবি কবি বিয়ে বেশ ভালোই নাকি? দুজন বসে বসে কবিতা লিখতে পারবে, রান্না করবে, খাবে দাবে আর কবিতা লিখবে নাকি? হুম। তাই বলছে প্ল্যাথ এনকারেজড হিউজেস ক্যারিয়ার হোয়াইল হি সাপোর্টেড হার রাইটিংস। হাউএভার দ্য রিলেশনশিপ ওয়াজ মার্কড বাই অ্যান ইমোশনাল টার্বুলেন্স আর ইভেনচুয়ালি বিট্রেয়াল। হ্যাঁ দেখো ঘটনা ঘটে গেল, ইভেনচুয়াল বিট্রেয়াল। দ্য কাপল হ্যাড 2 চিলড্রেন, ফ্রিয়েডা অ্যান্ড নিকোলাস, অ্যাজ প্ল্যাথ জাগল্ড। এটা একটু নামটা খেয়াল রাখো, প্রথম মেয়ে, তাই তো ফ্রেডা। অ্যাজ প্ল্যাথ জাগল্ড ডোমেস্টিক লাইফ উইথ হার রাইটিং অ্যাম্বিশনস, হার মেন্টাল হেলথ ডিটোরিয়েটেড। হ্যাঁ, তার ডোমেস্টিক লাইফের সাথে তার রাইটিং এটা মিলে যায়। মেয়েদের লাইফটা একটু জটিল আর কি। দ্য কাপল সেপারেটেড ইন 1962 আফটার প্ল্যাথ ডিসকভার্ড হিউজ অ্যাফেয়ার উইথ আসিয়া ওয়েভিল। তাহলে এ তো নিজেই পাইক নাকি? টেড হিউজ তো নিজেই পাইক। হ্যাঁ, কি মনে হয়? এটাই তো স্যার। হ্যাঁ, নিজে সে একটা ছেলে একটা মেয়ে থাকা সত্ত্বেও এবার একটা পাইক আর একজন পাইককে খাইছে, তাহলে কেমন করে হলো? মানে আসলে আমরা মানে মানে কি বলবো, আমাদের কনসেন্স ব্যাপারে আমরা কাজ করি না। আমরা হয়তো আমাদের মৌখিক দিক থেকে আমরা খুব নীতি নৈতিকতা দেখায়, মোরালিটি দেখায়, তাই না? কিন্তু আমাদের পশু বলে যে একটা লাইফ আছে, অ্যানিমালিস্টিক যে লাইফটা আছে, এই লাইফে আমরা সবাই কিন্তু ওগুলো থেকে একটু আলাদা। আমরা আমাদের অ্যানিমালিস্টিক লাইফটাকে আমাদের ইন্টেলিজেন্স, তারপরে উইজডম, হ্যাঁ, আমাদের পাওয়ার পজিশন দিয়ে মোটামুটি একটু ঢেকে রাখার চেষ্টা করি, শুধুমাত্র এই। তাহলে দেখো দিস পার্সোনাল ক্রাইসিস বিকাম আ টার্নিং পয়েন্ট ইন প্ল্যাথস পোয়েটিক ক্যারিয়ার, ফুয়েলিং সাম অফ আর মোস্ট পাওয়ারফুল অ্যান্ড হন্টিং পয়েন্টস। হ্যাঁ, তাহলে তার লাইফটা আমরা দেখলাম। এগুলো একটু দেখলে সুবিধা হবে বুঝতে। মানে তিনি মেন্টালি একটু অন্য ধরনের মানুষ ছিলেন। আর এই মানুষগুলোই তো পয়েম কি যে সে লিখতে পারে বলো? পয়েম কি যেখানে মানুষের লেখা না, সম্ভব? না স্যার। না স্যার দেখো তার মৃত্যু আমরা একটু দেখি। ডেথ অ্যান্ড সিলভিয়া প্ল্যাথ ডাইড বাই সুইসাইড। দেখো খেয়াল করো, অ্যাট দ্য এজ অফ 30। কীভাবে মারা যায় সে? সুইসাইড করে। সুইসাইড করে। At the time of her death, she was living in London with her children, struggling to survive as a single mother and cope with the dissolution of her marriage. Her death added a tragic dimension to her fame, leading to the posthumous publication of mass of her work and establishing her as a martyr-like figure in the feminist and literary imagination. তাকে martyr-like figure বলা হয়। Plath's influence on contemporary poetry is immense. She helped
রিডিফাইন দ্য বাউন্ডারিজ অফ পোয়েটিক সাবজেক্ট ম্যাটার, মানে সাবজেক্ট ম্যাটারগুলোকে তিনি একটু অন্যভাবে উপস্থাপন করেন, যেটা এই কবিতা তো আমরা দেখবো। গিভিং ভয়েস টু ফিমেল রেজ, বিশেষ করে মেয়েদের যে রাগ, ক্ষোভ, হ্যাঁ, সাইকোলজিক্যাল ট্রমা, এক্সিস্টেন্সিয়াল ড্রেড, এগুলোকে দেখান। শি ইজ অফেন কনসিডার অ্যাজ আ প্রিকার্সর টু দ্য ফ্যামিলিস্ট লিটারি মুভমেন্ট অফ 1970s. In 1982, she became the first poet to win the Pulitzer Prize posthumously for the collected poems edited by Ted Hughes. আবার টেড হিউজ এটা এডিট করে, হ্যাঁ, ঠিক আছে। আজ তাহলে আমরা কয় জোড়া স্বামী স্ত্রী পাইছি এ পর্যন্ত যারা মোটামুটি লিটারারি অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল? রবার্ট ব্রাউনিং আর এলিজাবেথ ব্রাউনিং, আর এদিকে সিলভিয়া আর টেড হিউজেস। আর আরেকজন আছে, পার্সি বিশি শেলি আর ম্যারি শেলি, ঠিক আছে তো, ওটা আমরা পাই নাই ওইভাবে, ওনারা কিন্তু এর সাথে জড়িত ছিল। আচ্ছা, এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড একটু দেখি, হ্যাঁ, কবিতাটা বুঝতে হলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে আমাদের। আমরা একটু দ্রুতই পড়ে যাব, জাস্ট যেগুলো ফোকাস পয়েন্ট সেগুলো দেখো। সিলভিয়া প্ল্যাথস পোয়েম মর্নিং সং ইজ ডিপলি পার্সোনাল অ্যান্ড ইমোশনাল nuance piece of that captures the complex of, দেখো এখানে কি দেখানো হচ্ছে, captures the complex and often ambivalent experience of early motherhood. এই ambivalent মানেটা কি জানা আছে? স্যার ব্যালেন্স নাই এরকম কিছু না। হ্যাঁ, ambivalent, ব্যালেন্স নাই। তো দেখো ambivalence mean হচ্ছে having mixed feeling or contradictory ideas about something or someone, ঠিক আছে তো। একে ইকুইভোকালটা বলে ভালো হয়, দ্ব্যর্থ বলেন আমরা, একটা দ্ব্যর্থবোধক, যেখানে দুটো অর্থ থাকতে পারে, ঠিক আছে তো, মানে একটা মিডিল পয়েন্টে হ্যাঁ বা না, ভালো মন্দ, ভালোবাসা, তারপর হচ্ছে বিদ্বেষ, এরকম একটা মিক্স ফিলিং অবস্থাকে নির্দেশ করে, হ্যাভিং মিক্স ফিলিং অর কন্ট্রাডিক্টরি আইডিয়াস অ্যাবাউট সামথিং অর সামওয়ান। তাহলে এইখানে আর্লি মাদারহুডের যে অ্যাম্বিভ্যালেন্ট এক্সপিরিয়েন্স মানে কি, তার মানে মাদারহুড যে ব্যাপারটা সেটাকে কিভাবে তিনি গ্রহণ করেছেন, তাই তো। মাদারহুড অধিকাংশ মেয়ের জন্য কেমন, এটা ফিলিংটা কেমন, পজিটিভ না নেগেটিভ বলো তো? স্যার বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ, কিন্তু স্যার বেবি হওয়ার পর পরই যে বিষয়গুলো থাকে, আমি তো মা হয়েছি স্যার, এই জন্য জানি। বার্ডেনটা মনে করেন যে প্রথম 3 মাস রাত্রে ঘুমোতেই পারিনি, তো কেমন ফিলিং হতে পারে তখন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বললাম সাইকোলজিক্যাল আর অন্যান্য বিষয় তো আছেই। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে এখানে সেটাই বলা হয়েছে যে এখানে দেখানো হচ্ছে যে তিনি কিভাবে যে বিষয়টাকে গ্রহণ করছেন। আমরা জেনারেলি মনে করি কি যে সন্তান হওয়া মানে মায়ের সাথে তার একটা কি থাকে, প্রথম থেকেই একটা বন্ডিং থাকে, একটা আকর্ষণ থাকে, তাই না, এরকম একটা অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু ইনি সেই ধারণার বিপরীত থেকে একটু কথা বলতে চেষ্টা করেছেন, যে দুটা মানুষ আসলে স্যার বেশিরভাগ মায়েরাই প্রথমের দিকে ডিপ্রেশনে থাকে বাচ্চা হওয়ার পরে। ওইটাই, তাই বলছি দেখো, প্ল্যাথস অফার্স আর র অনেস্ট অ্যান্ড লেয়ার্ড পোর্ট্রেয়াল অফ আ মাদার। দেখো, হ্যাঁ, র অনেস্ট মানে তিনি ভাব চক্কর দেখাননি, মিথ্যা কথা বলেননি। লেয়ার্ড পোর্ট্রেয়াল অফ আ মাদার কামিং টু টার্মস উইথ দ্য প্রেসেন্স অ্যান্ড ডিমান্ডস অফ আ নিউবর্ন চাইল্ড। একটা লেয়ার আছে, হ্যাঁ, লেয়ার বাই লেয়ার, স্টেপ বাই স্টেপ কেমনভাবে ফিলিংটা তৈরি হয়। টু আন্ডারস্ট্যান্ড মর্নিং সং ফুলি ওয়ান মাস্ট অ্যানালাইজ দ্য বায়োগ্রাফিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড লিটারি কনটেক্সট দ্যাট ফর্ম ইটস ব্যাকগ্রাউন্ড, মানে এটা জানতে হবে। তা বলছে দিস এলিমেন্ট, দেখো প্রথমে আমরা বায়োগ্রাফিক্যাল কনটেক্সটে যাই, তার জীবনের সাথে কতটুকু রিলেটেড আমরা তো বুঝতেই পেরেছি। তার ফার্স্ট চাইল্ডের নাম কি, দেখো তার ফার্স্ট চাইল্ড তো ফ্রিডা। হ্যাঁ, তাই বলছে সিলভিয়া প্ল্যাথ গেভ বার্থ টু হার ফার্স্ট চাইল্ড ফ্রিডা হিউজেস ইন এপ্রিল 1960। বিয়ে হওয়ার কত বছর পর, কত বছর বিয়ে হয় তাদের বলো তো? হ্যাঁ, 1956 স্যার। এই যে ম্যারিড 56, তাই তো। 56 আর সন্তানটা হয় কত সালে? 60, 61 এ স্যার। স্যার 4 বছর পর। হ্যাঁ 4 বছরে, তাই না, 60। বলছি ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড অফ আর্লি মাদারহুড দ্যাট শি কম্পোজড মর্নিং সং। এটা তিনি এই আর্লি মাদারহুডের পরে লিখেছিলেন।
আনলাইক দ্য রোমান্টিসাইজড ইমেজ অফ মাদারহুড, যেটা আমরা রোমান্টিসাইজ মনে করি, তাই না, প্রিভেলেন্ট ইন মিড 20th century কালচার, প্ল্যাটস ডেপিকশন ইজ মার্কড বাই ইমোশনাল ডিস্টেন্স, কনফিউশন অ্যান্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ অ্যাটাচমেন্ট। যে সন্তানের সাথে অ্যাটাচমেন্ট হতেও একটা সময় লাগে, হঠাৎ করে হয় না, সন্তান হওয়ার পরপরই অ্যাটাচমেন্টটা তৈরি হয় না। দিস অ্যালাইন উইথ আ রিয়েল লাইফ স্ট্রাগল, আর এটা তার রিয়েল লাইফ স্ট্রাগলের সাথে যাচ্ছে উইথ পোস্ট ন্যাটাল ডিপ্রেশন, মানে সন্তান হওয়ার পর যে একটা ডিপ্রেশন তৈরি হয়, অ্যান্ড দ্য ওভারওয়েলমিং প্রেশার শি ফেল্ট অ্যাজ আ রাইটার, ওয়াইফ অ্যান্ড নিউ মাদার। হ্যাঁ, একই সাথে রাইটার, একই সাথে আবার ওয়াইফ, আবার মাদার হিসেবে তার যে ত্রিমুখী দায়িত্ব, এর যে প্রেশার, এই প্রেশারটা তিনি ফিল করতে পেরেছিলেন সেই সময়। তবে দেখো, প্ল্যাটস জার্নাল অ্যান্ড লেটার্স রিভিল দ্যাট শি ফাউন্ড দ্য ট্রানজিশন টু মাদারহুড বোথ মিরাকুলাস অ্যান্ড ডিসঅরিয়েন্টিং। এটা দেখে তিনি মিরাকুলাসলি যেমনটা ভাবছেন, তেমনি ডিসঅরিয়েন্টিং মানে কি মেন্টালি ডিপ্রেসড একটা পরিস্থিতি হিসেবে মনে করেছিলেন। ইন হার ডায়েরি এন্ট্রিজ শি ফ্রিকুয়েন্টলি এক্সপ্রেস ফিলিংস অফ এলিনেশন অ্যান্ড ইনএডিকুয়েসি। This feeling informed the tone of morning song, which opens with an image of detachment and moves slowly towards a fragile sensation of connection. মানে প্রথমে ডিটাচমেন্ট, তারপর হচ্ছে কানেকশনটা পরবর্তীতে আসে। দ্য পোয়েম ক্যাপচার দ্য শিফট ফ্রম ইন্টেলেকচুয়াল অবজারভেশন টু ইমোশনাল এনগেজমেন্ট, মিররিং প্লেস সাইকোলজিক্যাল জার্নি ডিউরিং হার আর্লি মান্থস অফ মাদারহুড। সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী হতে পারে আমরা বুঝতেই পারতেছি, ওটার সাথে এটা রিলেটেড। হ্যাঁ, মেনলি তিনি এখানে দেখাচ্ছে, দেখো, মর্নিং সং ইজ আ কি এক্সাম্পল অফ দি স্টাইল। কিসের স্টাইল? কারণ এখানে তার অধিকাংশ কবিতাগুলো কেমন, ক্যারেক্টারাইজ অ্যাজ কনফেশনাল পোয়েট্রি। কনফেশনাল মানে কি, মানে যেগুলো ওপেনলি, তাই তো, প্রকাশ করা, হ্যাঁ, সত্য স্বীকার করা। হ্যাঁ, আর এইটাও তো একই ধরনের। আর আমরা প্রধানত সত্যকে কি সরাসরি গ্রহণ করতে পারি না। সত্যকে যারা স্পিকার তারাও যেমন মানে একটু সাজিয়ে গুজিয়ে বলে, মিথ্যার আবরণে বলে, তেমনি লিসনাররাও মিথ্যার আবরণে সত্যকে শুনতে পছন্দ করে। একদম নেকেড ট্রুথকে আমরা প্রধানত পছন্দ করি না, ঠিক আছে তো। এখন কোনো স্টুডেন্টকে বলি, তুমি যদি এভাবে করো তোমার পরীক্ষা কিন্তু খুব খারাপ হবে, তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে, তুমি ফেল করবা, এই কথা বললে স্টুডেন্ট কি আমাকে কি ভালো মানবে? আমার প্রতি কি তার শ্রদ্ধা ভক্তি থাকবে কিছু? বলো তো। না স্যার। স্যার আমাকে এভাবে অভিশাপ দিল, হ্যাঁ, আমার স্যার আমাকে এইভাবে বললো যে আমি ফেল করে যাব, হ্যাঁ, তো স্বীকার করবে না, গ্রহণ করবে না। হ্যাঁ, তাই নেকেড ট্রুথগুলো কেউ গ্রহণ করে না, কিন্তু তিনি চেষ্টা করেছেন তার কবিতার ভিতরে একদম ডিরেক্টলি বিষয়গুলোকে উপস্থাপন করতে, বলতে। হ্যাঁ, তাই বলছে এরকমই এক ধরনের স্টাইল লিখছেন। বলছে, অ্যাজ ইট এক্সপ্লোর দ্য ইমোশনাল রিয়েলিটি অফ আ মাদার হু ইজ নট ইমিডিয়েটলি ওভারওয়েলমড উইথ ম্যাটার্নাল অ্যাফেকশন। যে ম্যাটার্নাল অ্যাফেকশনের দ্বারা তিনি মোহিত হননি প্রথমে, তার ভিতরে একটা ডিটাচমেন্ট ছিল। হ্যাঁ, অ্যাটাচমেন্ট আসতে সময় লেগেছিল। হ্যাঁ, তা বলছে এখানে তো কবিতার বিষয় হচ্ছে, কবিতাটা না পড়তে বুঝবো না। তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড ফেমিনিস্ট ব্যাকগ্রাউন্ড। ফেমিনিজম বলতে কি বোঝে বলো তো? ফেমিনিজমের আইডিয়ালটা কি? ফেমিনিজমে কি ছিল? নারীত্ব, নারীদের নিয়ে কথা বলা। ফেমিনিজমের মূল থিওরিটা কি? তারা কি চায়? দেখো কি চাচ্ছে এটা। হ্যাঁ, ফেমিনিজম আ মুভমেন্ট অ্যান্ড আইডিওলজি ফোকাসড অন অ্যাচিভিং ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন। তার মানে একটা মেয়ের যখন সন্তান হবে, সে যদি নিজেকে মনে করে যে আমি সন্তান, তাহলে আমি দিলাম, আমি সন্তানকে দেখবো, আমি রাতে ঘুমাতে পারবো না, আমি সন্তানকে খাওয়াবো, আমি সন্তানকে গোসল করাবো, আমি সন্তানকে লালন পালন করব, রান্না করব, এ করব সে করব, এত কিছু করতে গেলে হয় আমার চলে বলো? হ্যাঁ, যেটা সামাজিকভাবে আমরা মানে কি বলবো, এই পুরুষ শাসিত সমাজে এটা তো আমরা ভেবেই বসি যে বাকি সব কিছু মেয়েরাই করবে, আর ছেলেরা শুধু সন্তান জন্ম দেবে, খাবার দাবার এনে দিবে, তারপরে দোকানে গিয়ে তাস খেলা করবে নাকি? ছেলেরা কি করবে? গ্রামের দিকে তো তাই দেখা যায়। হ্যাঁ, মাঠ থেকে আসলো, এসে সব কিছু দিয়ে চলে গেল চায়ের দোকানে গিয়ে তাস খেলা শুরু করলো, রাত 12টা 1টার সময় বাড়িতে ফিরলো। এই তো নাকি? তার সন্তান খাইলো কি খাইলো না, গোসল হলো কি হলো না, অসুস্থর কি অবস্থা, কোনো কিছু দেখার ইয়া নেই, সব কার উপরে দায়িত্ব বলো? তাহলে এই ট্রেন্ডটা কেন থাকবে? স্যার সাথে আরেকটা কথা ফ্রি আছে স্যার। বলো কোনটা? কি করো সারাদিন? হ্যাঁ, কি করো? হ্যাঁ, বাড়ির থেকে ফিরে এতদিন কি করলে, এতক্ষণ সারাক্ষণ ধরে কি করলে নাকি, এরকম কিছু। আচ্ছা, তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, এইগুলো আস্তে আস্তে ফোকাস করতে শুরু করে তারা। দেখো, অ্যাডভোকেটস ফর সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক প্যারিটি,
সমতা, হ্যাঁ, চ্যালেঞ্জিং এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার অ্যান্ড নর্মস দ্যাট পারপেচুয়েট জেন্ডার ইনইকুয়ালিটি। ইসেনশিয়ালি ফেমিনিজম সিক্স টু ডিসম্যান্টেল সেক্সিজম, কথায় কথায়, হ্যাঁ, তুমি নারী, তুমি এই সেই, অ্যান্ড অপারেশন এনশিওরিং দ্যাট অল ইন্ডিভিজুয়ালস রিগার্ডলেস অফ জেন্ডার হ্যাভ ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটি। এটা থাকতে হবে, ঠিক আছে তো। বিশেষ করে জেন্ডার রোলটা, যেটা জেন্ডার রোল, এটা শুধু ছেলেদের কাজ, এটা শুধু মেয়েদের কাজ এমন না, হ্যাঁ, যে শুধু রান্নাবান্না মেয়েরাই করবে, হ্যাঁ, ঘর মোছা মেয়েরাই করবে, আর ছেলেরা বাইরের কাজ করবে, হ্যাঁ, দোকানদারি করে বাড়ির থেকে চলে যাবে, রাত 12টার সময় মেয়েরা ঘুরতে পারবে না, ছেলেরা ঘুরতে পারবে রাস্তায় রাস্তায়, এগুলো হবে? বলো। As a feminism challenges traditional gender roles and stereotypes, recognize that they can limit individuals' potential and opportunities. Diverse perspective, বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে। Feminist thought encompasses various perspectives and approaches including liberal feminism, socialist feminism, radical feminism. ফেমিনিজমের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ হয়ে গেছে, ঠিক আছে তো। শেষ পর্যন্ত গ্লোবাল মুভমেন্ট কী ছিল? ফেমিনিজম ইজ আ গ্লোবাল মুভমেন্ট উইথ ভ্যারিয়েশনস অ্যান্ড অ্যাডাপ্টেশন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স অ্যান্ড কন্টেক্সট। বিভিন্ন দেশ অনুসারে, বিভিন্ন সমাজ অনুসারে এর কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু আলটিমেটলি ফেমিনিজমের মূল ব্যাপারটাই ছিল জেন্ডার যে রোলটা আছে, যে ডিফারেন্ট রোলগুলো আছে, এটাকে বাদ দিতে হবে, দিয়ে নারী পুরুষের সমান বিধান করতে হবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই যে সন্তান যখন হয়ে গেল, এখন মায়ের মাথার ভিতরে একই টেনশন। এই যে সন্তান একদিন পেটে ছিল, কোনো টেনশন ছিল না, একটু অসুস্থতা ছিলাম, কিন্তু এখন সন্তান হলো, তাকে খাওয়ানো, পড়ানো, তার যত্ন করা, তার গোসল করা, তার করা, তার যত্ন নেওয়া, হ্যাঁ, সব কিছু মিলে এখানে রাতে ঘুমানোটাকে পর্যন্ত তিনি দেখিয়েছেন, ঠিক আছে তো। যে সন্তান একটা কান্না করলে মায়েদের কি করতে হয়? ঠিকই বাবা নাক ডেকে ঘুমাচ্ছে নাকি? বাবা নাক ডেকে ঘুমাচ্ছে, আর সন্তানদের এক কান্নাতে কাকে উঠতে হয় আগে বলো? বাবা উঠে? আমার বাবা ওঠে স্যার। আবার হ্যাঁ, আবার জিগায় নাকি? বলছি স্যার, আমাদের বাড়িতে আবার উল্টো নিয়ম, সব সময় আমরা কাঁদলে আমার বাবাই উঠতো। ইনফ্যাক্ট আমার ভাইয়ের সময় আমি, আমার বাবা, আমার বোন উঠতাম, আমার মা ঘুমোত। যাক, তাহলে একটু ডিফারেন্ট আছে, তোমরা তাহলে তোমাদের মাকে বুঝেছো, ভালো কথা তো, এটা ভালো জিনিস, হ্যাঁ, যে একটু বুঝতে হয়। তো যাই হোক, তো এইরকম ঘটনাগুলো এই যে সোশ্যাল সেটিংয়ে যে ঘটে থাকে, এইগুলোর ব্যাপারটা নিয়ে তিনি একটু কথা বলার চেষ্টা করেছেন, ঠিক আছে তো। তার কবিতার মাধ্যম দিয়ে তিনি তুলে ধরেছেন। তো এগুলো একটু খেয়াল রাখলে আমরা হয়তো কবিতাটা ভালো করে বুঝতে পারবো। তারপর দেখো, এইখানে যদি আমরা এটা দেখি সোশ্যাল সেটিংয়ে, বলছে দ্য পোয়েম মাস্ট অলসো বি আন্ডারস্টুড উইদিন দ্য কালচার অ্যান্ড সোশ্যাল কনটেক্সট অফ 1950s to 1960s, আ পিরিয়ড হোয়েন মাদারহুড ওয়াজ আইডিয়ালাইজড ইন ওয়েস্টার্ন সোসাইটি। মাদারহুড মানে একটা আইডিয়ালাইজ কোনো একটা সেক্টর, হ্যাঁ। উইমেন ওয়ার অফেন এক্সপেক্টেড টু এমব্রেস ডোমেস্টিক রোলস উইদাউট কোয়েশ্চেন, হ্যাঁ, যেটা ফেমিনিজমের বিপরীত। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ চাইল্ড বার্থ ওয়াজ সারাউন্ডেড বাই মিথস অফ ইনস্ট্যান্ট আনকন্ডিশনাল লাভ। আর চাইল্ড বার্থ মানেই মা তার সন্তানকে আনকন্ডিশনালি ভালোবাসবে, ঠিক আছে তো। কোনো কিছু বিপরীতে গিয়েও তার সন্তানকে সে রক্ষা করবে। এই প্ল্যাট চ্যালেঞ্জেস দিস ন্যারেটিভ বাই পোর্ট্রেইং মাদারহুড। তাহলে বুঝতে পারছো যে স্বামীর সাথে কী ধরনের গণ্ডগোল হতে পারে বলো। তাহলে সন্তানের জন্ম হয়েছে 1960 সালে, আর ডিভোর্স হয়েছে কত সালে? ডিভোর্স হলো কত সালে বলো? সেপারেট হলো কত সালে? 61 স্যার, 61 62 কত? 62 তে মারা গেছিল স্যার। মারা গেছে নাকি? হ্যাঁ, জি স্যার। কোথায় গেল ম্যারিজ? এই যে 62 হ্যাঁ, 62 দ্য কাপল সেপারেটেড ইন 62, এবং তারপরে পরেই মনে সুইসাইডটা হয়েছে, তাই তো। 63-তে সুইসাইড হয়েছে, 63 এইজ সুইসাইড 63, ঠিক আছে। তাহলে বিয়ে হলো কত? 56 নাকি? বিয়ে হলো কত? 1956। মেয়ে হলো কত? 1960। সেপারেট হলো কত? 1962। সুইসাইড করলো কত? 1963। এই হচ্ছে অবস্থা। এতটুকু বাচ্চা রেখে মারা গেল। কত বছর বয়স বাচ্চা? আরো একটা বাচ্চা হয়েছিল না স্যার, ওই বাচ্চাটার কি হইলো পরে? এটা তো কেবল একজন আরেকজন। আর ওই যে কবি, তিনি কি বাচ্চাগুলোরে নিছিল পরে? হ্যাঁ হ্যাঁ, এই যে ইনার হাজবেন্ড কি বাচ্চাগুলোরে দেখছিল পরে, ইনি মারা যাওয়ার পরে বাচ্চাগুলোর কি হইলো? সেটা তো আমরা বলতে পারবো না গো, সেটা থেকে এইভাবে দেখি, আমরা একটু তার সঙ্গে দেখে আসি। বাচ্চা রেখে আত্মহত্যা করেছে, তাহলে কত কষ্ট পেয়েছে স্যার।
আর এই যে দেখো দেখো Sylvia Plath was an American poet and novelist known for his conventional poetry which is often born in 1932 achieved academic success ইত্যাদি she married fellow poet Ted Hughes but their relationship was tumultuous and they eventually separated. Plath's life ended by suicide 1963 shortly after publishing her semi-autobiographical novel The Bell Jar. হ্যাঁ এটা তিনি পাবলিশও করেছেন। হ্যাঁ হার ওয়ার্ক গেইন সিগনিফিকেন্ট এটা দেখো হার আচ্ছা পার্সোনাল স্ট্রাগল এটা আমরা যদি দেখি দেখো she experienced a breakdown and psychiatric treatment following a suicide attempt in 1953 অলরেডি দেখো এখানে একটা কথা দেখো তার সুইসাইড অ্যাটেম্পটটা বা এই মেন্টালিটিটা কবে থেকে বিয়ের আগে জি স্যার স্যার হ্যাঁ বিয়ের আগে আরেকবার এরকম করতে চেয়েছিল স্যার। এই যে দেখো হ্যাঁ she experienced a breakdown and psychiatric treatment following a suicide attempt in 1953 her novel The Bell Jar published under a দেখো pseudonym after her death is a semi-autobiographical account of her breakdown and recovery. The marriage with Ted Hughes was marked by both passion and conflict with allegations of abuse by Plath. She experienced a creative burst of writing after এটা গেল ঠিক আছে তার মানে দেখো এখানে থাকলে বোঝা যাচ্ছে যে আসলে মেন্টালি তিনি ওরকমটাই ছিলেন। হ্যাঁ হয়তো মানসিকভাবে একটু অন্যরকম হয় না কিছুটা মানুষ এবং বিশেষ করে দেখো হার ওয়ার্ক গেইনড সিগনিফিক্যান্ট অ্যাক্লেম আফটার হার ডেথ পার্টিকুলারলি উইদিন দ্য বার্জিওনিং ফেমিনিস্ট লিটারি মুভমেন্ট ঠিক আছে। স্যার এনার এই মেন্টাল ডিসএবিলিটির কারণেই আমার উনি আমার আরেক জায়গায় এরকম করছিল নাকি স্যার? দেখো বলছে দে হ্যাড টু চিলড্রেন বিফোর সেপারেটিং ইন 1962 Plath was clinically depressed from most of her adult life and was treated multiple times with early versions of electroconvulsive therapy. She died suicide in 1963. হ্যাঁ এইটা দেখো তার স্পাউস টেড হিউজেস চিলড্রেন হচ্ছে কি দুইটা তাই তো ফ্রেডা হিউজেস দেখো এনাকেও দেখো আমরা কি পাচ্ছি এটা মতো নাম আচ্ছা আর নিকোলাস হিউজেস ইনি কে ছিলেন was a British and American fisheries biologist known as an expert in stream salmon ecology আচ্ছা যাও তার পেন নাম হচ্ছে কি ভিক্টোরিয়া লুকাস দেখো এগুলো একটু খেয়াল রাখবা করবা ভিক্টোরিয়া লুকাস ওকে তো যাই হোক আমরা একটু দেখি তাহলে মোটামুটি তার টেড হিউজ আমরা টেড হিউজ সম্পর্কে একটু দেখে আসি হ্যাঁ যে সেই বেটা কী করেছিল বেচারা পাইক হ্যাঁ এরকম ডিপ্রেস দেখেই মনে হয় এই হচ্ছে কেমন লাগতেছে দেখে নায়ক আমাদের টেড হিউজ নিজেই পাইকের মতো লাগতেছে নাকি বলো আজকে জানার পরে লাগছে পাইকের মতো লাগতেছে নাকি ওকে তাই বুঝি দেখো হি ম্যারিড ফেলো পোয়েট সিলভিয়া প্ল্যাথ অ্যান আমেরিকান ইন 15 দে লিভ টুগেদার ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড দেয়ার ইন ইংল্যান্ড in what was known to be a tumultuous relationship. They had 2 children before separating 96. Plath died her own life 63. এখন এখানে স্পাউস দেখো খেয়াল করো তাহলে 1956 থেকে 1963 এটা ছিল সিলভিয়া প্ল্যাথ তারপরে আসছে কে ক্যারল অর্চার্ড তারপর হচ্ছে কে ক্যারল অর্চার্ড এইখানে একটু খেয়াল করো তাহলে হিউজের অ্যাফেয়ারটা ছিল কার সাথে আসিয়া ওয়েল তাই তো ওয়েভিল এর সাথে মেনলি কি বলবো বাংলা কথা এটাকে তোমরা যেটা বলে থাকো পরকীয়া
হ্যাঁ, অ্যাডাল্টারি নাকি? আচ্ছা যাও, তারপরে বিয়ে করেছিল কাকে? হ্যাঁ দেখো, এখন একটু খেয়াল করে নামটা কিভাবে আসতেছে। এই যে দেখো, ডোমেস্টিক পার্টনার, হ্যাঁ, অ্যাসিয়া, দেখো ওয়েভিল, খেয়াল করো, ওয়াজ আ জার্মান জুইস উইমেন হু এসকেপ নাজি এত 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 লেটার ইংল্যান্ড, শি হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ ইংলিশ পোয়েট হোয়াইল শি ওয়াজ আ সাকসেসফুল অ্যাডভার্টাইজিং কপিরাইটার। হ্যাঁ, এ আবার ছিল কি কপিরাইটার। ঠিক আছে, রিলেশনশিপগুলো একটু খেয়াল করো। কপিরাইটার অ্যান্ড আ ট্যালেন্টেড ট্রান্সলেটর অফ পোয়েট্রি, দেখো তার মানে কি পোয়েট্রি ট্রান্সলেটর, তার মানে অবশ্যই পোয়েট্রির সাথে একটা লিঙ্ক ছিল। এবং শি ইজ মেনলি রিমেম্বার্ড ইন দ্য কনটেক্সট অফ আ রিলেশনশিপ উইথ সিলভিয়া প্ল্যাথ অ্যান্ড হিউজেস, তার মানে ওদের সাথে একটা রিলেশনশিপ ছিল, মানে একটা হয়তো পোয়েট্রি লেখালেখির একটা সম্পর্ক ছিল, কিন্তু ঘটনা তো এরকম হয়ে গেল। এবং পার্টনার চিলড্রেন টেড হিউজেস, তাহলে পার্টনার ছিল এবং চিলড্রেন হচ্ছে একটা। এবং এখানে একটু খেয়াল করো যে স্পাউস আর ডোমেস্টিক পার্টনার, তাহলে এই টেড হিউজের একটা সন্তান হলো আলেকজান্ড্রা ওয়েভিল, কার সাথে? হ্যাঁ হ্যাঁ বলো তো। আসিয়া ওয়েভিলের সাথে। কিন্তু আসিফা ওয়েভিলের সাথে কি তার বিয়ে হয়েছিল? না, এ কিন্তু দেখাচ্ছে না দুজনের সাথে বিয়ে। এবং এখানে আসিফা ওয়েভিল কিন্তু একটা মেয়ে সন্তান দেখাচ্ছে, চিলড্রেন কিন্তু একটা। এবং তার পার্টনার দেখো আবার বলছে কি স্পাউস, এর আবার কজনের সাথে বিয়ে চিন্তা করো তো, একটু খেয়াল করো। এই টেড হিউজের সাথে হয়তো সন্তানটা হয়নি, যে ডেভিড ওয়েভিলের সাথে সন্তানটা ওর মেনলি। দেখো জন স্টিল, রিচার্ড লিপসি অ্যান্ড ডেভিড ওয়েভিল, এই ডেভিড ওয়েভিলের সাথেই মেনলি এই আসিয়ার কি হচ্ছে, ডেভিড ওয়েভিল। আর আলেকজান্ডার ওয়েভিল এটা কার সাথে হবে? যেহেতু টেড হিউজের সন্তান এটা, তাহলে কার সাথে হবে? এই আসিয়া ওয়েভিলের সাথে নাকি? তাহলে এদের সন্তান কই গেল? এখানে দেখাচ্ছে না, চিলড্রেন একটা দেখাচ্ছে, কিন্তু চিলড্রেনটা কে সেটা কিন্তু বলা যাচ্ছে না নাকি? এতগুলো দেখালে উনার মান সম্মান চলে যাবে না এই কবি, তাই জাস্ট ফোকাস করেনি যে সন্তানটা কার সাথে নাকি। হ্যাঁ, আসলে এই সন্তানটা কোন সন্তান? এই সন্তানটাই হচ্ছে এই সন্তান, ঠিক আছে তো, এই যে আলেকজান্ডার ওয়েভিল। আচ্ছা বেটা, হ্যাঁ টেড হিউজ, এই টেড বেডার ক্যারেক্টার মোটেও ভালো ছিল না। হ্যাঁ বড় ধরনের পাইক না। আচ্ছা যাও, আমরা একটু আসি, কবিতাটা পড়ি এবার। এমনিতেই বেচারা ডিপ্রেসড আমাদের কবি, হ্যাঁ সিলভিয়া প্ল্যাথ, তার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে বলো? সুইসাইড না করে থাকে সে, বলো তো? এইগুলো একটু রিডিং দিবা, হ্যাঁ ব্রিফ কোর্সের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তার যে সুডোনিম বা এই জাতীয় জিনিসগুলো তোমরা পাবা এই শীটটার ভিতর, যেগুলো আছে একটু পড়ে ফেলবা ভালো করে। আচ্ছা আমরা কবিতাতে চলে যাই এবার। তাহলে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড একটু বুঝতে পারলাম নাকি, কাহিনীটা কি হতে পারে বা কি ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার। একটা এখন এর ভিতরে কিছু বলার ছিল কি না, ওগুলো কবিতার সাথে রিলেটেড, কবিতা পড়ার পরে আমরা বুঝবো। ওকে, তাহলে হচ্ছে মর্নিং সং। আচ্ছা মর্নিং দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? যেমন অক্টোবর পয়েম আমরা যখন পড়েছিলাম তখন অক্টোবর সিম্বলাইজ করতেছে কি বলো? আমরা পড়লাম না অক্টোবর, পয়েম ইন অক্টোবর। সেখানে যেমন একটা সিম্বলাইজ করতেছিল, হ্যাঁ, বিগিনিং অ্যান্ড এন্ড অফ ইউথ অ্যান্ড বিগিনিং অফ আ নিউ লাইফ, তাই না, এরকম একটা বিষয়। এখানেও মর্নিং বলতে কি বোঝানো হচ্ছে? আর্লি মানে ইয়ং এজ বোধহয়। মর্নিং সং, হ্যাঁ, যে একটা শুরু, একটা জীবন শুরু, সেটা কি কি শুরু বলো তো? এখানে কি শুরু হবে? স্যার ওর কি মাদারহুডটাকে বোঝাচ্ছে? হ্যাঁ মাদারহুড ব্যাপারটা, তাই তো। মাদারহুডের মর্নিং, মাতৃত্ব ব্যাপারটাকে তিনি কিভাবে ফিল করেছেন সেটা আমরা একটু দেখব। তাই বুঝে দেখো, লাভ সেট ইউ গোয়িং লাইক আ ফ্যাট গুড ওয়াল, মানে গোল্ড ওয়াচ। এখন হঠাৎ করে ইউ বলে কাকে সম্বোধন করছে কবি? যদি ব্যাকগ্রাউন্ড না জানি আমরা কি বুঝতে পারবো হঠাৎ করে লাইনটা ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? বুঝতে পারবো না। তাহলে এখানে ইউ বলতে মেনলি ওই নিউবর্ন চাইল্ডকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে লাভ সেট ইউ, ভালোবাসা তোমাকে কি করেছে?
সেট করে দিয়েছে। কিভাবে বলো, কিভাবে সেট করেছে তাকে? একটা ফ্যাট গোল্ড ওয়াচের মতো। তা লাভ বলতে কেউ জানছে না, স্বামী স্ত্রীর ভালোবাসার জন্যই তো তোমার জন্ম হয়েছে। সেট মানে কি এখানে জন্ম দেওয়া, তাই তো? এটার জন্ম দেওয়া বা এরকম একটা বিষয় আমাকে বুঝবো। তাহলে হচ্ছে লাভ সেট ইউ গোয়িং লাইক আ ফ্যাট গোল্ড ওয়াচ। একটা গোল্ড ওয়াচ যেমন হয়, গোল্ড ওয়াচ কি করে? সে নিজের মতো করে চলে নাকি? নিজের মতো করে যেমন চলে, তোমার জীবনটাকেও ঠিক আমরা ওভাবেই আমাদের ভালোবাসা তোমাকে এরকমভাবে সেট করেছে। দেখো বলছে লাভ সেট ইউ গোয়িং লাইক আ ফ্যাট gold watch use a simile to express the speaker's initial perception of a newborn child। তার মানে এটাতে তিনি কি শুধু কাকে কাকে যুক্ত করেছেন এই জায়গায় বলো? ভালোবাসা বলতে তাহলে কে কে আসলো এই জায়গায়? কারা তার জন্ম দিল? তাহলে মা হিসাবে সিলভিয়া প্ল্যাথ, তার বাবা হিসাবে কি টেড হিউজেস। হ্যাঁ, কিন্তু যখন জন্মটা হয়ে গেল তখন এর জীবনটা কি একটা ওয়াচের মতো হয়ে গেল না? যেটা সম্পূর্ণ কি সেপারেট ওয়াচ, কি সেপারেটলি তার মতো করে জীবনটা চলতে থাকে। তাহলে আমাদের প্রত্যেকের জীবন কি আমাদের পিতামাতার সাথে কি একদম রিলেটেড বলো? নাকি আমাদের জীবন আমাদের মতো করে চলছে আলাদা করে? ওই যে জন্ম যখনই হলো তখন থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে চলা। তা বলছে দেখো ফ্যাট গোল্ড ওয়াচ বলতে দ্য ইমেজ ইজ সামওয়াট প্যারাডক্সিক্যাল। আ গোল্ড ওয়াচ ইজ টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ভ্যালু, precision and even luxury. However, the fat aspects adds a layer of awkwardness or perhaps even a sense of দেখো the child being somewhat unwidely or not yet fully formed, মানে এখনো পুরোপুরি মানুষ তো হয়নি এরকম। ঠিক আছে। আর একটা জিনিস বলা হচ্ছে কি, যেখানে কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ডিট্যাচমেন্ট, বিশেষ করে এখানে ডিট্যাচমেন্টের ব্যাপারটা দেখানো হয়েছে যে যখনই জন্মটা হয়ে গেল কি জন্ম হওয়ার সাথে তার জীবনটা আলাদা করে সেপারেটলি চলতে থাকলো ঘড়ির মতো টিকটিক করে। অর ইনিশিয়াল ল্যাক অফ স্ট্রং ম্যাটার্নাল ফিলিং দ্যাট দ্য স্পিকার এক্সপিরিয়েন্সেস, মানে কি সে যেন আলাদা করে ফেললো, সন্তানটা হয়ে গেল কি আলাদা। হ্যাঁ, তাহলে দ্য লাইন এনক্যাপসুলেট দ্য স্পিকারস মিক্সড ফিলিং অফ লাভ ও অ্যান্ড পারহ্যাপস আ ডিগ্রি অফ অ্যাপ্রিহেনশন অ্যাট দ্য স্টার্ট অফ আর জার্নি ইনটু দ্য মাদারহুড। তাহলে মাদারহুড লাইফটা কী হচ্ছে, যে তোমাকে আলাদা করেই শুরু করাই দিল, তুমি হয়ে গেলে আলাদা। হ্যাঁ, গোল্ড ওয়াচের মতো তুমি তোমার মতো করে চলতে থাকলা। ঠিক আছে। দ্য মিডওয়াইফ স্ল্যাপড ইউর ফুট সোলস and your bird cry took its place among the elements। এখানে কি বোঝানো হচ্ছে? আমি একটু বড় করি, না দেখতে হয়তো অসুবিধা হতে পারে। দেখো দ্য মিডওয়াইফ, মিডওয়াইফ কে? মিডওয়াইফ বুঝো? ধাত্রী মা বোঝায় না যে তৎকালীন সময়ে তখন তো এরকম সিজারিয়ান বা হাসপাতাল বা এরকম তো এরকম অ্যাভেলেবল ছিল না, তখন সন্তান মোটামুটি বাড়িতে এসেই হতো। ঠিক আছে তো? তখন ওই যে মিডওয়াইফ, এখন তো মিডওয়াইফারি বলা হয় কোন নার্সদেরকে? জি স্যার, ওই যে ডেলিভারি করে যারা সিজার রুমে যারা থাকে স্যার, মানে যাদের মায়ের তাদের জন্মের সময় হেল্প করে তাদেরকে মিডওয়াইফারি নার্স বলা হয়। হ্যাঁ, তা মিডওয়াইফ স্ল্যাপড ইওর ফুট সোল। হ্যাঁ, স্ল্যাপ করা মানে কি জোরে জোরে আঘাত করা পায়ের নিচে। কেন? কি করার জন্য? পিঠে পায়ের নিচে আঘাত করে কি করার জন্য? যাতে বাচ্চাটা কেঁদে ওঠে। প্রথম কান্না নাকি? কান্না না করলে বুঝতে হবে বাচ্চা অসুস্থ। তারপর দ্য মিডওয়াইফ স্ল্যাপড ইওর ফুট সোলস অ্যান্ড ইওর বার্ল্ড ক্রাই। বার্ল্ড ক্রাই কেন বলা হচ্ছে? একক কান্না, হ্যাঁ, আর কিছু মিক্স নেই। ইওর বার্ল্ড ক্রাই, বার্ল্ড হচ্ছে কি টাক মাথা, টেকো মাথা। এখানে বার্ল্ড ক্রাই কেন বলা হলো? কারণ তখন মুখ খুলে কাঁদতা করে, তখন কি তার দাঁত নাই, তাই তো? একদম জোরে চিৎকার করে দিল, এবং সে চিৎকার যেন কি করলো? টুক ইটস প্লেস অ্যামং দ্য এলিমেন্টস। সে এই চিৎকারের মধ্য দিয়ে জানান দিল যে আমি প্রকৃতির সকল এলিমেন্টের মধ্যে আমি আমার জায়গা করে নিয়েছি। যেমন কি প্রকৃতির এলিমেন্ট, বাতাস, তাই তো, পানি, সব কিছু এখন তার এই চিৎকারের মাধ্যম দিয়ে সে সাড়া দিল। সে সবাইকে জানিয়ে দিল যে আমি পৃথিবীতে এসে গেছি, অতএব আমি এখন থেকে তোমাদের সাথেই। বেঁচে থাকার জন্য যা কিছু লাগবে সবার কাছে যেন সে একটা সাড়া দিয়ে দিল তার এই কান্নার মাধ্যম দিয়ে। এবং সে তার জায়গা যেন ইয়োর বার্ড ক্রাই টুক ইটস প্লেস। কারণ কি যখন সে চিৎকার করবে তখন তার সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে পড়বে না? বাতাসে বলো, বিভিন্ন চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই না? এবং প্রকৃতিও জেনে যাবে কি যে তার মধ্যে সে একটা নতুন জীবন আজ থেকে এসে পড়েছে। ঠিক আছে। তাহলে কি এখানে একটা
মানে প্রথম যে ফিলিংটা, দেখো তো এই যে ঘটনাটা বলছে এটা কি কোন সময়ের ঘটনা? নিশ্চয়ই জন্ম হওয়ার পর পরের ঘটনা নাকি? কারণ যেখানে মিডওয়াইফ কি করতেছে এখনো তার পায়ের ফুটসোলে কি করেছে, স্ল্যাপ করেছিল, তার মানে ওই অবস্থানটাকে বোঝাচ্ছে যে সন্তান জন্মদানের পরের ঠিক জাস্ট আফটার দ্যাট মোমেন্ট, এই সময়টাকে বোঝানো হচ্ছে। আর একটা সন্তান হলে কেমন হয়? চারিপাশে সবাই মিলে কি কি করে বলো? যত মানুষ থাকে সবাই কি করে বলো? হইচই বাতিয়ে দেয় না? চিৎকার চেঁচামেচি মিষ্টি খাওয়া খাই নাকি? হ্যাঁ, ধর্মীয় অনুসারে স্যার আমি হওয়ার পরে এই দাইমা ইনি এমন ভাবে ফাঁস খবর দিছিল যে আমার নার্ভটাই শুকাই গেছে। তাই না? আচ্ছা, তাই বলছে কি দেখো যে আমার ভয়ে যে জিকো, তাহলে সন্তানের জন্মের পর সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় না? সবাই ডাকাডাকি করে, হ্যাঁ, খুশিতে হাসিতে আনন্দে কান্নায় চারিদিকে ভরে যায়। তাই বলছে আওয়ার ভয়েস ইকোজ, আমাদের ভয়েসও যেন চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে, ম্যাগনিফাইং ইউর অ্যারাইভাল। হ্যাঁ, তোমার উপস্থিতিকে যেন সবাই আরও জোরালোভাবে জানান দিচ্ছে। তুমি তো অলরেডি জানান দিয়েছো তোমার কান্না দিয়ে, আর আমরাও আমাদের চিৎকার দিয়ে, আমাদের চেঁচামেচি দিয়ে, আমাদের আনন্দ দিয়ে তোমার অ্যারাইভেলকে যেন আমরা ম্যাগনিফাই করছি। তবে তোমাকে দেখতে নিউ স্ট্যাচুর মতো লাগছে, সবাই যেন তোমার দিকে তাকিয়ে আছে না? আমরা যখন কোনো মিউজিয়ামে যাই তখন কোথায় যাই বলো? মিউজিয়ামে গেলে সবাই আমরা দেখি, তাই না? মূর্তিগুলোকে সবাই দেখি, অবলোকন করি, অবজার্ভ করি। ঠিক তোমাকে নিউ স্ট্যাচুর মতো লাগতেছে, ঠিক অনেকটা ইন আ ড্রাফটি মিউজিয়াম। একটা মিউজিয়ামে যেমন করে খুব সুন্দর করে সজ্জিত, রংচং করা, তাই তো, জাঁকজমক করা মিউজিয়াম যেমন হয়, সেরকম মিউজিয়ামে যেন তোমাকে রাখা হয়েছে। অ্যান্ড ইউর নেকেডনেস শ্যাডোজ আওয়ার সেফটি। তোমার নেকেডনেসটা কি করছে? আমাদের সেফটিকে শ্যাডো করে দিচ্ছে। সেফটিকে শ্যাডো করা মানে কি বলো? শ্যাডো মানে কি? আমাদের নিরাপত্তাকে কি কি করে দেওয়া বলো? কি করা বলো? শ্যাডো করে দেওয়া। আমরা যে খুশি হচ্ছিলাম, তাই না, আমরা যে খুব আনন্দ করছিলাম, কিন্তু তোমাকে দেখার পর, তোমার এই নেকেডনেস, তোমার যে অবস্থা, এটা দেখার পরই আমাদের ভিতরে কি তৈরি হলো বলো? একটা মানে একটা দায়িত্ববোধ তৈরি হলো, তাই তো? আমাদের এখন একটা ভয় তৈরি হলো, কারণ তোমাকে তো আমাকে যত্ন করতে হবে। হ্যাঁ, ইওর নেকেডনেস শ্যাডোজ আওয়ার সেফটি। আমাদের সেফটিটা এখন শ্যাডো হয়ে গেল, মানে এখন তোমাকে নিয়েই আমাদের সব কিছু। হ্যাঁ, উই স্ট্যান্ড রাউন্ড ব্ল্যাঙ্কলি অ্যাজ ওয়ালস। আমরা যেন তোমাকে যখন দেখতেছি সবাই আমরা এখন যেন ওয়ালের মতো দাঁড়িয়ে গেছি, ব্ল্যাঙ্ক ওয়ালের মতো। হ্যাঁ, তোমার চিৎকার, তোমার কান্না আমাদের কাছে এসে প্রতিধ্বনিত হচ্ছে, আর আমরা ব্ল্যাঙ্কলি, শূন্যভাবে, তাই তো, কোনো রকম মানে একদম সাইলেন্টলি আমরা যেন দেওয়ালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি। তাই বলছে উই স্ট্যান্ড রাউন্ড। কার রাউন্ডে বলো? চারিপাশে, তোমার চারপাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি কেমন করে? ওয়ালের মতো করে, যাতে তোমার কোনো কি না হয় বলো? যাতে তোমার কোনো ক্ষতি না হয় নাকি? তোমার জন্য আমরা নিরাপত্তা দিতে পারি। আমাদের নিরাপত্তা পরের কথা, আমাদের নিরাপত্তা পরে, মানে কি আমাদের নিরাপত্তা শ্যাডো হয়ে গেছে। এখন শুধু তোমার নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তাভাবনা, আমাদের চিন্তাভাবনা শেষ, আমাদের জীবন নিয়ে চিন্তাভাবনা শেষ। এখন চারিপাশে ওয়ালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রোটেকশন দেওয়াটাই এখন আমাদের নিজস্ব চিন্তাভাবনা। আমাদের নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ নেই। এতদিন আমাদের নিয়ে ভাবছিলাম, মেয়েরা যেমন কি করে, হয়তো সন্তান হওয়ার আগ পর্যন্ত খুব সাজুগুজু করে নাকি, ঘোরাঘুরি করে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পর সব চিন্তা ভাবনা কার দিকে যায় বলো? বাচ্চাকে নিয়ে, ওই সন্তানের দিকে। অতএব আমাদের নিরাপত্তার কথা শেষ, শ্যাডো হয়ে গেছে, ওটা ঢেকে গেছে। আমাদের সেফটি নিয়ে আমরা আর ভাবছি না, এখন ভাবছি তোমার সেফটি নিয়ে। হ্যাঁ, তোমাকে কাপড় পরাতে হবে, তোমার যত্ন নিতে হবে, তোমার যেন গরম না লাগে, তোমার যেন ঠান্ডা না লাগে, তোমার যেন ক্ষুধা না লাগে, হ্যাঁ, তুমি যেন অসুস্থ না হয়ে যাও, এই হচ্ছে আমাদের এখন চিন্তা। হ্যাঁ, আর আমরা এখন ওই জন্য তোমার চারপাশে উই স্ট্যান্ড রাউন্ড ব্ল্যাঙ্কলি অ্যাজ ওয়ালস। আমরা যেন ওয়ালের মতো দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আর ব্ল্যাঙ্কলি কেন বলা হচ্ছে? যেন আমাদের মাথায় আর কোনো চিন্তা ভাবনা নেই, অন্য কিছু যেন আমরা আর ভাবছিই না, আমরা শুধুমাত্র ভাবছি এই তোমাকে নিয়ে, তোমার সেফটি নিয়ে, এরকম একটা বিষয়। ঠিক আছে? আর্ট হলো কি, তুমি হয়ে গেলে কি আমাদের কাছে স্ট্যাচুর মতো। স্ট্যাচুটা কেমন? স্ট্যাচুর যেন কোনো জীবন নেই, তো সে যেন নিজে থেকে কিছু বলতে পারে না। আমরাই তাকে কি করি, একটা স্ট্যাচু বানানোর পর তার ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটা মিউজিয়ামে রাখতে হলে তাকে আকর্ষণীয় করে তোলা, এটা কি স্ট্যাচু নিজে করতে পারে বলো?
না স্যার। হ্যাঁ, তখন কাকে করতে হয়? সব ওই আশেপাশের কর্মীদের করতে হয়। ঠিক ওইরকমভাবে তোমাকে নিয়েও আমাদের এই ধরনের টেনশন চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। প্রথম দিকে খুব আমাদের খুশি লাগতেছিল, হ্যাঁ, খুব আমরা চিৎকার করতেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের চিন্তা বাদ দিয়ে এখন তোমাকে নিয়ে আমাদের চিন্তা শুরু হয়ে গেল। এরপর কি বলছে? বলছে আই অ্যাম নো মাদার অফ আই অ্যাম নো মাদার সরি আই অ্যাম নো মোর ইয়োর মাদার। আমি যেন তোমার মা না। দেখো এই কথাটা কি খুব কঠিন কথা নাকি? মানে তার জন্য মনেই হচ্ছে না যে আমি তোমার মা। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার সন্তান, আমার কাছ থেকে তোমার জন্ম হয়েছে, তুমি আমার প্রতিচ্ছবি বা আমার রিফ্লেকশন, কিন্তু তারপরেও যেন আমি তোমার মা না। কেমন? দেন দ্য ক্লাউড দ্যাট ডিস্টিলস আ মিরর টু রিফ্লেক্ট ইস ওন স্লো ইফেসমেন্ট অ্যাট দ্য উইন্ডস হ্যান্ড। ঠিক যেমন করে আয়নাতে যদি কোনো প্রতিফলন হয়, ওই যে আয়নাতে হঠাৎ করে মেঘের প্রতিফলন পড়েছে, যে তুমি আয়না ধরে আছো, আকাশের মেঘ তোমার আয়নার ভিতরে দেখা যাচ্ছে, তাহলে ওই আয়নার ভিতরে যে মেঘ, ওই মেঘের সাথে আকাশের মেঘের কি কোনো সম্পর্ক আছে? দেখতে তো একই রকম, কোনো সম্পর্ক আছে? না স্যার। কোনো কানেকশন না নেই। স্যার। ঠিক একইভাবে তুমি আমার রিফ্লেকশন, সেটা ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার কোনো লিঙ্ক নেই। তো আর এতদিন তুমি গর্ভে ছিলা, লিঙ্ক ছিল, কিন্তু আমি এখন আর তোমার মা না। এতদিন মা ছিলাম, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো আমার কাছ থেকে তুমি সব কিছু পেতে, সব কিছু গ্রহণ করতে, কিন্তু এখন আমরা আলাদা হয়ে গেছি। ঠিক একটা মিরর, মাঝখানে একটা মিরর বসে গেছে, যে মিরর আকাশের মেঘটাকে এনে আয়নার ভিতর দিয়ে প্রতিফলিত করছে, কিন্তু সেই মেঘটাও দেখো ইটস ওন স্লো ইফেসমেন্ট অ্যাট দ্য হ্যান্ডস উইন্ডস অফ হ্যান্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে উইন্ডস হ্যান্ডে, তাই না? তাহলে বাতাসের আস্তে যখন কি হবে, আয়না থেকে মেঘটা সরে যাবে, তখনই স্লোলি ইফেসমেন্টে মুছে যাবে, যখন বাতাস আস্তে আস্তে কি করবে, বাতাসের হাত দিয়ে ওই মেঘটাকে যখন সরিয়ে ফেলা হবে, আয়নার ভিতরে তাকিয়েও আমরা কিন্তু ওই মেঘটাকে দেখতে পাবো না। ঠিক ওই রকম একটা ব্যাপার, যে আসল মেঘ আর আয়নার মেঘের মধ্যে যেমন কোনো সম্পর্ক নেই, তেমনি আমি আর তুমি দুটো আলাদা সেপারেট জিনিস। তুমি সরে যাবা, তুমি চলে যাবা, তুমি মুছে যাবা, আমি তো আমার মতোই থাকবো, তোমার সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডাইরেক্ট কথা নাকি? আই অ্যাম নো মোর ইয়োর মাদার, মানে কি আগে মা ছিলাম তো নাকি? মোর শব্দটা যদি বলতো আই অ্যাম নো ইয়োর মাদার, না মানে কি আমি তোমার মা না। আর যখন বলছে আই অ্যাম নো মোর ইয়োর মাদার, তার মানে কি? মানে আগে মা ছিল, তাই তো? এরকমটা বলছে না? আমি আর তোমার মা না। কবে থেকে তোমার মা না? যখন থেকে তুমি আমার জন্মের থেকে পর আলাদা হয়ে গেলা, তাই তো? আমার গর্ভ থেকে তোমাকে নিয়ে যাওয়া মানে কি? এখন স্যার তুমি কর্ড যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তারপরে আর মান। তারপর থেকে আমি তোমার মা না, কারণ তুমি আমার কাছ থেকে আর কিছু পাবা না। হ্যাঁ, আমি তোমাকে গ্রহণ করবো, কিন্তু সেগুলো সবই প্রকৃতি দান করবে, ঠিক আছে তো? আশেপাশের মানুষ দান করবে, আমিও হয়তো তোমাকে দেখভাল করব, কিন্তু সবাই তো এসে তোমাকে এই যে ওয়ালের মতো তোমাকে সবাই প্রোটেকশন দিবে, শুধু আমি একা দিব না। এতদিন আমি একা দিয়ে এসেছি, ঠিক আছে? তাই আজ থেকে আমি আর তোমার সেই ওই রকম মা হতে পারছি না। হ্যাঁ, এখন প্রকৃতির মতো করে যেগুলো সাপোর্ট দেওয়ার, সে তো প্রকৃতিও দিবে। তো এইভাবে কবি ফিল করছেন যে, তাই বলছে কি, অল নাইট ইয়োর মথ ব্রেথ ফ্লিকার্স অ্যামং দ্য ফ্ল্যাট পিঙ্ক রোজেস, আই ওয়েক টু লিসেন আ ফার সি মুভস ইন মাই ইয়ার। হ্যাঁ, বলছে কি অল নাইট, মানে কি সন্তান হওয়ার পর সন্তান কার কোলে থাকে? বাবার কোলে না মায়ের কোলে? বলো। মায়ের কোলে। মায়ের কোলে থাকে। আর বাচ্চা কি কি করে? ঘুমিয়ে ঘুমিয়ে শ্বাস প্রশ্বাস চালায়। তাহলে তার শ্বাস প্রশ্বাসের শক্তি কি খুব বেশি না হালকা? বলো। হালকা, তাই তো? তাই বলছি কি মথ ব্রেথ, মতের মতো, পোকার মতো, ছোট্ট একটা পোকা যেমন শ্বাস প্রশ্বাস চালালে তার পোকার, তাই তো, সেই শ্বাস প্রশ্বাসের প্রভাব যেমন কাউকে প্রতিফলিত করে না, কাউকে প্রভাবিত করে না, শুধুমাত্র কাকে প্রতিফলিত করে? ফ্লিকার্স অ্যামং দ্য ফ্ল্যাট পিঙ্ক রোজেস, মানে রোজ ফুলের, তাই তো, যে গোলাপ ফুলের যে পাপড়িগুলো থাকে, সেখানে হয়তো একটু ফ্লিকারিং করে। হ্যাঁ, একটু একটু ফু দিলে পারে, যেমন একটু স্যার উদাহরণটা অনেক মজা পেলাম স্যার, তাই না? হ্যাঁ, তো ওইরকম হচ্ছে সারা রাত ধরে তোমার এই মদ ব্রেথ
যেটাকে ফ্ল্যাট পিঙ্ক রোজকে যেমন ফ্লিকার করে, ঠিক ওই রকম মৃদু মৃদু তোমার যে শ্বাস প্রশ্বাস সেটা আমি শুনছি। আই ওয়েক টু লিসেন, আমি জেগে জেগে শুনছিলাম। আর যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল কি, আ ফার সি মুভস ইন মাই ইয়ার, মনে হচ্ছে আমার কানে যেন দূর থেকে, হ্যাঁ, কোনো দূরের কোনো সমুদ্রের, তাই তো, প্রবাহিত হওয়ার যে সাউন্ড সেটা যেন আমার কানে এসে বাজতেছিল। ঠিক আছে তো, তার মানে কি সন্তানকে সে ফিল করতে শুরু করছে। এতক্ষণ বলছিল কি আই অ্যাম নো মোর ইয়োর মাদার, ঠিক আছে তো, সেটা সেপারেট হয়ে গেছিল, কিন্তু এখন কি বলতেছে, এখন যেন সে ফিল করছে, যেন তার প্রত্যেকটা অঙ্গভঙ্গি, তার শ্বাস প্রশ্বাসও যেন এখন তার কানে এসে বাজতেছে, এবং সারা রাত অল নাইট সে জেগে জেগে তার এই সন্তানের শ্বাস প্রশ্বাসটা ফিল করেছে। ঠিক আছে তো, আই ওয়েক টু লিসেন, আ ফার সি মুভস ইন মাই ইয়ার, হ্যাঁ, ফার সি মুভস, যেন ওই দূরের কোনো সমুদ্র যেন আমার কানের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে কি ওই সাউন্ডটা, তাহলে বলছে দেখো সাউন্ডটা খুবই মৃদু, কারণ এটা মথ ব্রেথ বলা হয়েছে। মথের বা পোকার কোনো ব্রেথের সাউন্ডকে আমরা শুনতে পাই কখনো? শুনতে পাবো? শুনতে পাবো না। কিন্তু তার কাছে তিনি কিন্তু শুনতে পাচ্ছেন, তার মানে ফিল করতে পারছেন, গভীরে তিনি তা অনুভব করতে পারছেন যে তার সন্তানের শ্বাস প্রশ্বাস চলছে। মানে একটা কানেকশন, এতক্ষণ ধরে কানেকশন ফিল করেননি, কিন্তু আস্তে আস্তে ওই যে বলুন অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট অফ অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। এতক্ষণ ছিল ডিট্যাচমেন্ট, এখন হয়ে যাচ্ছে কি অ্যাটাচমেন্টটা ডেভেলপ করছে ধীরে ধীরে। এবং বলছে কি দেখো, এইভাবে শুনতে শুনতে হঠাৎ করে বাচ্চা যদি কেঁদে ওঠে, মায়েরা কি করে, লাফালাফি শুরু করে দেয় না? বলো, এই কি হলো, বাচ্চার কি হলো, কি হচ্ছে, হ্যাঁ, কি অসুস্থ হলো না, ক্ষুধা লাগলো ইত্যাদি। তাই বলছে ওয়ান ক্রাই, তুমি শুধু একবার কেঁদেছিলা, অ্যান্ড আই স্টাম্বল ফ্রম বেড, আমি তো বেডে লাফিয়ে উঠেছিলাম, হ্যাঁ, কাউ হেভি অ্যান্ড ফ্লোরাল ইন মাই ভিক্টোরিয়ান নাইট গান। এবং আমি কেন এরকম স্টাম্বল করলাম, আমি কেন হোঁচট খেলাম বেড থেকে, কেন? অনেক সময় দেখো এখানে কাউ হেভি বলা হয়েছে, কিন্তু কাউ হেভি কেন বলা হয়েছে? কারণ তৎকালীন সময়ে যত ভার একটা গাড়ির, তাই তো, আগে কি গরু দিয়ে গাড়ি চালানো হতো না বলো তো? জি স্যার। এই যে দেখো তো, এই ভারটা কার উপরে এখন বলো? এই গরুটার উপরে, এটা না, বলো তো। এরকম কাউ হেভি মানে আমার, কারণ কি এই পুরো সন্তান দেখা, সন্তানের জন্ম নেওয়া, সন্তানকে এখন মানে কি কাঁদলো না হাসলো না কি করলো, খাইলো না কি, সব কিছু দেখার ভার কার এখন বলো? মায়ের। তাই গরুর উপরে বোঝা চাপালে যেমন সে মাঝে মাঝে স্টাম্বল, হোঁচট খেয়ে ওঠে, ঠিক আছে তো, তোমার একটা ক্রাই, একটা কান্না আমাকে পুরো অস্থির করে তোলে, হ্যাঁ। এবং কাউ হেভি, ফ্লোরাল, একই সাথে কাউ হেভি, আবার কি ফ্লোরাল কেন বলা হয়েছে? কারণ গরুকে বোঝাটা আনার জন্য আমরা সুন্দর করি না বলো তো, বেশ সুন্দর করে তাকে সাজিয়ে টাজিয়ে দিই, হ্যাঁ, বুঝতে পেরেছ? এবং কিসে সেটা? ভিক্টোরিয়ান নাইট গান। একটু ভিক্টোরিয়ান নাইট গান দেখি তো আমরা। এই যে এটাকে বোঝানো হচ্ছে। তাহলে ভিক্টোরিয়ান নাইট গান এই শব্দটা কেন আনা হলো বলো? কারণ নাইট গান দিয়ে বোঝানো হচ্ছে এটা তারা কি, এটা এক ধরনের কি বন্দিত্ব, ঠিক আছে তো, এটা এক ধরনের কি মানে ইমপ্রিজনমেন্ট, তাদেরকে এটা পড়তে হবে, তাদেরকে এইভাবে থাকতে হবে। তার মানে তৎকালীন যে ট্রেডিশন বা প্রথা সেই মেনে তাকে সব কিছু পরিচালনা করতে হবে। মানে এই পুরোটাই বলা হলো কি যে সন্তানের সকল দেখভাল এখন তার কাছে, ঠিক আছে তো। তাই বলতেছে একবারের কান্না চিৎকার কি করছে যে এই অবস্থায় আমি যেহেতু সব দায়িত্ব নিয়ে আছি, কাউ হেভি অবস্থায়, ঠিক আছে তো, এবং আমাকে অলরেডি এটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এটাই আমাকে করতে হবে, ঠিক আছে তো, সেই হিসাবে আমি তো মোটামুটি এই দায়িত্ব নিয়েই আছি। ইয়োর মাউথ ওপেন্স ক্লিন অ্যাজ আ ক্যাট, হ্যাঁ। এবং তুমি যখন কান্না করো বা তুমি যখন মুখটা ওপেন করো তখন কেমন লাগে? তার মুখটা কেমন
তার চিৎকারের সময় যে ছোট্ট মুখটা বিড়ালের লাগতেছে মতো। কি দেখো, যখন সে কান্না করতেছে হাঁ করে তো কান্না করে বাচ্চারা নাকি, আর দাঁত যখন থাকে না, যেহেতু দাঁত থাকে না তখন মুখের ভিতরটা বোঝা যায়। তাহলে ইউর মাউথ ওপেন্স ক্লিন অ্যাজ আ ক্যাটসের মতো। তুমি যখন মুখটা ওপেন করো তখন মনে হয় কি জানো, তখন মনে হয় দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স। একটু খেয়াল করো, এটার সাথে রিলেটেড। দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স অ্যান্ড সোয়ালোস ইট ডাল স্টার্স, মানে কি উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স। আর জানালাগুলো কেমন সাইজের হয় আমাদের বলো তো, জানালাগুলো কেমন সাইজের হয়? স্কোয়ারেরই হয়, তাই হ্যাঁ, স্কোয়ার হয়। এবং হোয়াইটেন হওয়া কখন, কখন হোয়াইট হয়ে যায়, এই জানালার পুরো অংশটা হোয়াইট হয় কখন? যখন দিন শুরু হয়, তাই না? যখন দিন হয়ে ওঠে তখন কি জানালাটা কি হোয়াইট হওয়া শুরু হয় না? কারণ বাইরের আলো দেখা যায়, প্রতিফলিত হয়, ঠিক আছে তো? তাই বলছে দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স। আর যখন উইন্ডো হোয়াইটেন হয়ে যায় তার মানে দিনে অলরেডি দিন হয়ে গেছে, সূর্য আলো দেওয়া শুরু করছে। তখন রাতের যে ডাল স্টারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো কি আর দেখা যাবে বলো তো? তখন কি আর দেখা যাবে? তখন সে হবে কি, ওই আলো যেন কি করে পুরো ডাল স্টারগুলোকে কি করে নেয়, সোয়ালো করে নেয়। সোয়ালো করা মানে কি খেয়ে নেওয়া নাকি, যেগুলোকে আর দেখা যায় না, তাই না? যেগুলোকে আর দেখা যায় না। তাই বলছে ওরকমভাবে দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স, মানে দিন আলোকিত হচ্ছে, দিন হচ্ছে, আর ওদিকে ডাল স্টারগুলো আস্তে আস্তে সোয়ালো হয়ে যাচ্ছে। ঠিক একই সেন্সটা এখানে কি বলতে চাইলো, যে এখানে আস্তে আস্তে এই যে সন্তানের সাথে যে একটা ডিট্যাচমেন্ট ছিল, তাই না, ডিট্যাচমেন্ট, এই ডিট্যাচমেন্টটা আস্তে আস্তে ডাল স্টারের মতো কেটে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে দিনের আলোর মতো অন্ধকারটা কেটে যাচ্ছে। মানে কি সন্তানের সাথে প্রথমে যেটা ডিট্যাচমেন্ট আমি ফিল করছিলাম, সেই ডিট্যাচমেন্টটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। কারণ কি, আমি আমার সন্তানের সাথে বা তোমার সাথে কি হচ্ছে, আস্তে আস্তে আমার অ্যাটাচমেন্টটা বাড়ছে, ঠিক আছে তো? তোমাকে আমি বুঝতে পারছি ঠিক ওই রকমভাবে, যেমন করে দিন শুরু হলে সব কিছু আস্তে আস্তে যখন ক্লিয়ার হয়ে যায়, রাতের যে সকল অন্ধকারে যেগুলো থাকে ডাল, সেগুলো আস্তে আস্তে কেটে যায়। তো এরকমভাবে তাই বলছে দেখো, অ্যান্ড নাও ইউ ট্রাই ইউর হ্যান্ডফুল অফ নোটস। আর এখন তুমি কি করছো, ট্রাই করছো। কি করার জন্য ট্রাই করছো? ইউর হ্যান্ডফুল অফ নোটস বলতে কি বোঝানো হচ্ছে, মানে তোমার যে নোট মানে হচ্ছে কথা বলার যে সাউন্ড বা ভঙ্গি, সেটা দিয়েই তুমি এখন চেষ্টা করছো। কি করার চেষ্টা করছো বলো তো? কি চেষ্টা করে সে? সাউন্ড তৈরি করার চেষ্টা করে। সাউন্ড তৈরি করে কি করার চেষ্টা করে? মায়ের অ্যাটেনশন, হ্যাঁ, মানে কমিউনিকেট করা, তাই না? সে কান্না দিয়ে হোক, তারপরে এমনি মুখে কোনো রকম সাউন্ড বের করে হোক, সে চেষ্টা করে। তারপর অ্যান্ড নাও ইউ ট্রাই ইউর হ্যান্ডফুল অফ নোটস। তুমি তোমার কাছে যা আছে, তোমার সম্বলে যা আছে, তুমি যে সাউন্ডগুলোই পারো না কেন, ওই সাউন্ডগুলো ইউজ করে তুমি এখন ট্রাই করছো। কি করার জন্য? হয়তো বা আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। এবং এই সাউন্ডগুলো কেমন লাগছে? দ্য ক্লিয়ার ভয়েলস রাইজ লাইক বেলুনস। হ্যাঁ, তোমার মুখ থেকে ওই সাউন্ডগুলো বার হচ্ছে। এখানে কি সবই তো ভাল সাউন্ড হবে নাকি? অন্য কোনো সাউন্ড আসবে বলো তো? কনসোনেন্ট সাউন্ড কি তৈরি হবে খুব একটা? কারণ কি, তার দাঁত নাই, মানে মুখের ভিতর থেকে বাধাপ্রাপ্ত হলেই তো কনসোনেন্ট সাউন্ড হয়। কিন্তু এখন যেহেতু তোমার আর কোনো কনসোনেন্ট সাউন্ড হওয়ার কথা না, সব হবে ভাওয়েল সাউন্ড। তার মানে কি অটোমেটিক ভিতর থেকে সাউন্ডগুলো কোনো রকম বাধা ছাড়াই, বেলুন যেমন হ্যাঁ বাতাসে উড়িয়ে দিলে অটোমেটিক বাধা ছাড়াই উড়ে যায়, ওইরকমভাবে তোমার ভিতরের সাউন্ডগুলো ক্লিয়ার ভয়েসের মতো বেরিয়ে আসছে। আর তাই দিয়ে তুমি আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছো। আর এই কমিউনিকেশন আস্তে আস্তে তোমার সাথে আমার অ্যাটাচমেন্টটা কি করছে বলো? অ্যাটাচমেন্টটা বাড়িয়ে দিচ্ছে। ডিট্যাচমেন্ট কমিয়ে দিয়ে অ্যাটাচমেন্টটা বাড়িয়ে দিচ্ছে। যেটা প্রথমে ভয় পাচ্ছিলাম, সেটা আস্তে আস্তে আমাদের ভিতরে কি একটা সঙ্গবদ্ধতা, একটা আত্মীয়তা, একটা রিলেশনশিপ, একটা কমিউনিকেশন গ্রো করতে
শুরু করেছে। তো এই হলো মোটামুটি কবিতাটার একটু সেন্স। আরও হয়তো সিম্বলিক ব্যাপারগুলো আছে, আমি তোমাদের এখান থেকে একটু সামাইটা একটু পড়তে বলি। হ্যাঁ, এগুলো আমি দিয়েছি, দেখো লাইন বাই লাইন ইয়ে আছে, তোমরা এখানে একটু দেখবা, এখানে অ্যানালাইসিস পার্টগুলো একটু ভালো করে পড়বা। তাহলে এবার পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছিল এখান থেকে দেখো তো, মর্নিং সং নিয়ে দেখলাম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নাকি একটা এসেছে। ও না, তো এটা তো 2022 সালে আছে না, সেট সাজেশন এখনো নাই। এই যেখানে যেমন এসেছে কি, হাউ ইজ মাদারহুড এক্সপ্লেইনড ইন মর্নিং সং, হাউ হিজ মাদারহুড এক্সপ্লেইন ইন মর্নিং সং। কবিতাটা পড়ার পর যদি প্রশ্নটা কমনও না আসতো, লেখা যেত না? বলো, লেখা যেত? স্যার কবিতাটা ভালো করে পড়লে লেখা যেত স্যার। আমি একটু দেখি যে আসলে এটার আগের কোশ্চেন হিসাবে ছিল কিনা, দেখি তো। কি বলতেছে, হাউ ইজ মাদারহুড এক্সপ্লেইনড। What is the attitude of the mother towards her child? Relationship development in the morning song. দেখো এই কোশ্চেনটা কিন্তু এভাবে রিপিটেড কোশ্চেন না, ঠিক আছে, এভাবে এসছে হাউ ইজ মাদারহুড এক্সপ্লেইন, তাহলে এই যে ডেভেলপমেন্ট ওইটাই ঘুরে ফিরে আসবে কিন্তু। আবার ব্রডে কি আসছে এটা, ব্রডে আচ্ছা, ব্রডে আসছে রাইভাল নিয়ে, দা রাইভাল, তাই তো, এটা আসেনি। আচ্ছা ওকে, তো যাই হোক, তাহলে এইভাবে বিষয়গুলোকে যদি একটু বুঝে ভালো করে পড়া যায়, দেখো এগুলো সব আছে, অ্যানালাইসিসগুলো আগামী দিনের মধ্যে সব পড়ে ফেলবা সব, ঠিক আছে, একবার রিডিং দিয়ে নিবা। দেখো এই সামাইটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটা ধারণাটা আরও ক্লিয়ার হবে। দেখো, মর্নিং সং ইজ আ ডিপলি পার্সোনাল অ্যান্ড ইভোকেটিভ poem by Sylvia Plath that explored the complex emotion and psychological transformation a mother experienced in the early stage of motherhood. Written shortly after the birth of her daughter, the poem breaks away from idealized portrayal of maternal love, and instead offers an honest and nuanced account of birth, detachment, vulnerability and the gradual formation of a bond. এই যে শেষের দিকে হচ্ছে কি গ্র্যাজুয়াল, এই কবিতাটার মেন সেন্সটা হচ্ছে এটা। প্রথমে হচ্ছে কি যে ডিটাচমেন্ট, ভালনারেবিলিটি, ওই যে তাকে দেখতে হবে, তাই না, সবাই আমরা ওয়াল হিসাবে তাকে প্রতিরক্ষা করছি, and the gradual formation of a bond between mother and child. The poem opens with a vivid and somewhat startling depiction of birth. Plath compares the beginning of the baby's life to a fat gold watch set in motion by love, মানে অটোমেটিক মোশনে চলছে, an image that is both precious and mechanical, emphasizing the mixture of wonder and clinical distance the speaker feels. ক্লিনিক্যাল ডিস্টেন্স মানে ক্লিনিক্যালি তাকে আলাদা করা হয়েছে। এবং দ্য নিউবর্নস ফার্স্ট ক্রাই প্রম্পটেড বাই দ্য মিডওয়াইফ স্ল্যাপ ইজ ডেসক্রাইব অ্যাজ বল্ড অ্যান্ড প্রাইমাল জয়নিং দ্য এলিমেন্টস। তার চিৎকার কী হচ্ছে, এলিমেন্টের সাথে জয়েন করছে। জয়েন করা মানে কি, সে সকল এলিমেন্টের সাথে মিশে যাও, তার এই চিৎকারটা। হুইচ প্লেসেস বার্থ উইথ দ্য ভাস্ট ইম্পার্সোনাল ফোর্সেস অফ নেচার। ফ্রম দ্য আউটসেট দ্য পোয়েম সাজেস্ট দ্যাট দ্য অ্যারাইভেল অফ নিউ লাইফ ইজ বোথ মিরাকুলাস অ্যান্ড ডিসঅরিয়েন্টিং, মার্কড বাই অ্যান ইমোশনাল ডিস্টেন্স রাদার দ্যান ইমিডিয়েট ম্যাটার্নাল ওয়ার্মথ। হ্যাঁ, যে ম্যাটার্নাল ওয়ার্ম যেটা ফিল করে সেটা না ফিল করে তিনি ইমোশনালি ডিস্টেন্স ফিল করছেন তার চাইল্ড থেকে, তাকে আলাদা করে ফেলেছে ওয়াচ এই শব্দটা ইউজ করার মাধ্যমে। আমরা একটু আগে দেখো মিডল সেকশনে কী হচ্ছে, দ্য পোয়েমস মিডল সেকশন রিভিউজ দ্য স্পিকার ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেন্স অফ আইডেন্টিটি লস বা ক্রাইসিস, তাই না। শি অ্যাডমিটস আই অ্যাম নো মোর ইয়োর মাদার দেন দ্য ক্লাউড দ্যাট ডিস্টিলস আ মিরর,
expressing a profound emotional gap between herself and her child. The cloud metaphor suggests that her connection to the baby is indirect and fragile, and that her own identity is gradually effaced or diminished in the overwhelming experience of motherhood. হ্যাঁ, যে অন্তত গর্ভে যখন ছিল তখন হয়তো মা মা ফিল হচ্ছিল নাকি, এখন সে আলাদা হয়ে গেছে। শেষে কি দাঁড়াচ্ছে, দ্য পোয়েম দেন অফার্স আ মোর ফিজিক্যাল অ্যান্ড ইমিডিয়েট পোর্ট্রেট অফ মাদারহুড। ওয়ান ক্রাই, এই যে শেষে এইটা না, যে তোমার একটা চিৎকারেই আমাকে মোটামুটি কি করে তুলছে। মনে করো গরু যখন, এই যেটা বলতে চেয়েছিলাম ওখানে আমি মনে একটু মিস করেছি, তা গরু যখন ভার বহন করে নিয়ে যায়, এই ভার যখন বহন করে নিয়ে যায়, হ্যাঁ, আর যখন তোমার যে গাড়ি চালায় এত গাড়িয়াল, সে যখন চিৎকার করে, হ্যাঁ, মনে করে একটু থেমে থেমে চলতেছে, হ্যাঁ, একটু থেমে থেমে গাড়ি চলতেছে, অমনি চিৎকার করে ওটা না হই করে ওটা একটা আঘাত করে তো পিঠের উপর নাকি, গরুর করে না? যখন আঘাত করে তখন গরুটার কেমন হয়, ওই ভার নিয়েই তাকে প্রথমে একটু মানে একটু সামলে উঠতে গিয়ে একটু স্টাম্বল করে, একটু হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়, দিয়ে তারপরে আবার তাকে কী করতে হয়, তাকে আবার সেই ভারটাকে টেনে নিয়ে চলতে হয়। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? এই জন্য কাউ হেভি এই সেন্সটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কি সবাই আছো তো? কথাটা বুঝতে পারছো তো, শুনতে পাচ্ছ? আচ্ছা, তাই বলছে দেখো, ওয়ান ক্রাই অ্যান্ড আই স্টাম্বল ফ্রম বেড, কাউ হেভি অ্যান্ড ফ্লোরাল ইন মাই ভিক্টোরিয়ান নাইট গন। হেয়ার দ্য স্পিকার অ্যাকনোলেজেস দ্য বডিলি রিয়ালিটিস অ্যান্ড ফেটিক অফ কেয়ারিং ফর আ নিউবর্ন। হ্যাঁ, বলছে কাউ হেভি মানে সে যেন এরকম ফেটিক, ক্লান্ত হয়ে গেছে কাউয়ের মতো। কন্ট্রাস্টিং দ্য হেভিনেস অফ আর ওন স্টেট উইথ দ্য পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি অফ দ্য বেবি হুজ মাউথ ওপেন্স ক্লিন অ্যাজ আ ক্যাটস। দিস টেন্স আ গ্রাউন্ডস দ্য পোয়েম ইন দ্য লাইভ এক্সপিরিয়েন্স অফ মাদারহুড। হ্যাঁ, লাইভ এক্সপিরিয়েন্স পুরো। দ্য এক্সারশন, মারা কেমন হয়, ক্লান্ত হয়ে পড়ে, ঘুম হয় না রাতে, ভালনারেবিলিটি অ্যান্ড দ্য ইনস্টিংটিভ রেসপন্সেস। ফাইনাল স্টেঞ্জ যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে, দ্য ফাইনাল স্টেঞ্জ ব্রিংস আ কোয়াইট সেন্স অফ হোপ অ্যান্ড রিনিউয়াল। দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স অ্যান্ড swallows its dull star, symbolizing the arrival of morning and the fading darkness, uncertainty. The baby tries your youthful notes, suggesting the infant's early attempts at communication, while clear vowels rise like balloons, evoking lightness, joy, and the blossoming of a maternal bond. This closing image of rising vowels metaphorically celebrates the fragile but growing connection between mother and childhood. Grow করছে, তাই তো? সুতরাং মর্নিং সং ইজ আ পাওয়ারফুল মেডিটেশন অন বার্থ অ্যান্ড মাদারহুড দ্যাট চ্যালেঞ্জেস রোমান্টিসাইজ ন্যারেটিভ বাই অফারিং অ্যান অনেস্ট ইন্টিমেট পোর্ট্রেয়াল অফ আ মাদার্স ইভলভিং রিলেশনশিপ উইথ আ চাইল্ড, অ্যান্ড ইট এক্সপ্লোর দ্য থিম অফ ক্রিয়েশন, আইডেন্টিটি, ভালনারেবিলিটি অ্যান্ড ইমোশনাল অ্যাওয়েকেনিং উইথ লিরিক্যাল প্রেসিশন ইত্যাদি। যাও, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবা। তা কবিতাটা কি একটু বোঝা গেল কিছু? হ্যাঁ স্যার। এখন পুরো শীটটা আগামী 2 দিনের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিয়ে নিবা, তাহলেই পুরো কবিতাটা সম্পর্কে একটা ধারণা এসে যাবে। ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিবা, তাতেই একই কথা রিপিটেশন আছে, বিভিন্নভাবে অ্যাঙ্গেলে আলোচনা দেওয়া আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, হ্যাঁ, স্ট্রেঞ্জার ওয়াইজ এক্সপ্লেনেশন, লাইন বাই লাইন আছে। অতএব সব কিছু ঘুরে ফিরে একবার পড়লেই তোমরা বুঝে নিতে পারবা। আচ্ছা, তো আগামী ক্লাসে আমরা তারপরে যে কবিতাটা আছে সেটা পড়ব। পরের কবিতাটার নাম হচ্ছে কি, ওয়ার্ডস। আশা করি আগামী দিন আমরা একটা বা দুইটা যতটি পারি, যে কয়টা পারি একবার পড়ে ফেলার চেষ্টা করব। আজকে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে গিয়ে একটু সময় গেছে। আচ্ছা, তাহলে এটা হলেই মোটামুটি আমাদের 20th সেঞ্চুরি পোয়েট্রিটা কমপ্লিট হবে, তাই না? আর আমাদের নভেল কতদূর চলতেছে? নভেলের শেষেরটা পড়া জেন আয়ার, তাই না? 3rd নম্বর চলতেছে ওটা কিন্তু আমাদের কততম মাসের 2nd মান্থের 8th ক্লাস, এখনও 4টা ক্লাস আছে। হ্যাঁ, তো মোটামুটি একটা মাসে আমরা একটা করে পেপার শেষ করার টার্গেট কিন্তু নিয়েছি, মনে থাকবে তো? সেই হিসাবে তোমাদের হেল্প কিন্তু আমার খুব জরুরি প্রয়োজন, তা না হতে কমপ্লিট করা কঠিন হয়ে যাবে। হয়তো সামারিটা আমারই পড়ে শেষ করা যাবে, কিন্তু আর একটু স্ট্রাগল করলে একটা ভালো সেন্স তৈরি হবে কিন্তু। আচ্ছা,
আর সময় নষ্ট করবে না, ভালো মতো পড়তে থাকো। আচ্ছা, তো ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। কারো কোনো স্পেশাল কথাবার্তা আছে? আচ্ছা, তো না থাকে তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।